আজ প্রধানমন্ত্রীর বাড়িতে ব্রেকফাস্টে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নয়া এনডিএ সাংসদদের। ব্রেকফাস্ট টেবিলে নয়া এনডিএ সাংসদদের বার্তা প্রধানমন্ত্রী মোদীর। দেশের উন্নয়নে বাংলার গুরুত্ব বোঝালেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রেকফাস্টে এনসিপিআই এর কাকলি ঘোষ দস্তিদার সুদীপ ব্যানার্জিরা। পশ্চিমবঙ্গের অতীত গৌরব ফিরিয়ে আনার বার্তা প্রধানমন্ত্রী মোদীর। সংসদে আরো বেশি উপস্থিতির পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। কথা বলবো মৈত্রী আমাদের প্রতিনিধির সঙ্গে। মৈত্রী, আজকের এই বৈঠকের দিকে তাকিয়েছিল রাজনৈতিক মহল, কি বার্তা দেন প্রধানমন্ত্রী, কি জানা যাচ্ছে বৈঠক শেষ? একেবারে দেখো, বৈঠক শেষ এবং সেখানে দেশের পূর্বাঞ্চল বা পূর্ব দিকের যেখানে পশ্চিমবঙ্গ রয়েছে সেখানকার উন্নয়নের জন্য যে প্রধানমন্ত্রী অত্যন্ত তার নজর রয়েছে এবং তিনি চান পূর্বাঞ্চলের উন্নয়ন করতে, সেই বার্তা প্রধানমন্ত্রী আজকে সাংসদদেরকে যেটা দিয়েছেন। এবং তার সঙ্গে সঙ্গেই কিন্তু আজকে প্রায় 40 মিনিট কথোপকথন হয় সাংসদদের সঙ্গে। তাদের সাথে হালকা চালেও কথা হয়েছে এবং একই সঙ্গে সংসদের ভেতরে তাদের অধিবেশন চলাকালীন তাদের উপস্থিতি আরো ভালো করার কথা পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তাদের পলিটিক্যালি তাদেরকে আরো বেশি অ্যাক্টিভ হতে বলেছেন এবং তার সঙ্গে শরীরের সুস্বাস্থ্য বজায় রাখার জন্য কিন্তু পরামর্শ এসছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে। তিনি জিজ্ঞেস করেছেন যে 40 ঊর্ধ্ব সাংসদরা কারা কারা যোগা করেন এবং তাদের নিজেদের স্বাস্থ্যের খেয়াল রাখার জন্য পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। আজকে বিস্তারিত ব্রেকফাস্টের আয়োজন ছিল, শেষ পাতে পায়েসও ছিল এই ব্রেকফাস্টের আয়োজনে এবং সেখান থেকেই সাংসদরা প্রত্যেকে অত্যন্ত খুশি হয়ে তারা এসেছেন এবং খুব তাৎপর্যপূর্ণভাবে আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে এই ব্রেকফাস্ট বৈঠকে মসজিদ থেকে মাইক খোলার বিষয়টিও কিন্তু আজকে তোলেন যে 3 সংখ্যালঘু সাংসদরা রয়েছেন, মুর্শিদাবাদের 3 সংখ্যালঘু সাংসদরা রয়েছেন তারা, এবং সেখানে প্রধানমন্ত্রীকে তারা অভিযোগ জানান এবং তারা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন যে এই বিষয়টি যেন প্রধানমন্ত্রী দেখেন। তার সঙ্গে সঙ্গে এলাকার উন্নয়নের বিষয়েও সাংসদরা প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি তারা কথা বলেছেন। অনেক ধন্যবাদ মৈত্রী। আজ এনসিপিআই কে ব্রেকফাস্টে আমন্ত্রণ জানান খোদ প্রধানমন্ত্রী। সদ্য এনডিএতে যুক্ত সাংসদদের আমন্ত্রণ জানান মোদী। প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রেকফাস্ট করেন কাকলি ঘোষ দস্তিদার সুদীপ ব্যানার্জিরা। এর আগে এনডিএর বৈঠকেও এনসিপিআই সাংসদরা যোগ দিয়েছিলেন এবং আজ প্রধানমন্ত্রী নিজে আমন্ত্রণ জানিয়েছেন এদের ব্রেকফাস্ট টেবিলে। ভালোভাবে কথা বলেছেন এবং প্রত্যেকের সঙ্গে গল্প করেছেন চায়ের জায়গায় বসে, এবং প্রত্যেককে বলেছে যে আপনাদের কন্ট্রিবিউশন চাই এবং আপনারা আপনাদের যে উন্নয়নের কথা ভাবছেন কিভাবে করছেন, তাতে আমাদের সব এমপিরাই ছিল এবং নাড্ডাজি ছিল, নীতিন নবীনজি ছিল। খুব ভালো মিটিং। এটাও বলছিল যে 40 বছরের ওপর যাদের বয়স তারা কিন্তু যোগা করো আর চেক আপ করিও বছরে একবার। চা নিয়ে বসেছিলেন, আমরা ওই পায়েসটা এসব খেয়েছি। ভালো বৈঠক হয়েছে। কি বললেন প্রধানমন্ত্রী? উন্নয়নের প্রশ্নে ইস্টার্ন রিজিয়নের ব্যাপারে বারবার উল্লেখ করেছে। আচ্ছা, আর কোনো বিশেষ কোনো বক্তব্য, কোনো কথা আপনাদেরকে? উনি বারবারই বলেছেন যে একটা খুব উৎসাহব্যঞ্জক কথা বলেছেন, 40 বছর অতিক্রম করলেই অল শুড টেক কেয়ার অফ দেয়ার হেলথ। কজন যোগা করে এর মধ্যে হাত তুলতে বলেছে। আচ্ছা, সুতরাং হি ওয়াজ ইন এ ভেরি জোভিয়াস মুড। খুশি এনসিপিআই সাংসদরা। ব্রেকফাস্ট টেবিলে নয়া এনডিএ সাংসদদের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। যাদের 40 বছর বয়স হয়ে গেছে তাদের যোগা করার পরামর্শ দিয়েছেন। শুধু তাই নয়, দেশের উন্নয়নে বাংলার গুরুত্ব বুঝিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রেকফাস্টে এনসিপিআই এর কাকলি ঘোষ দস্তিদার সুদীপ ব্যানার্জিরা, শতাব্দী রায়রা। পশ্চিমবঙ্গের অতীত গৌরব ফিরিয়ে আনার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী এবং সংসদে আরো বেশি করে উপস্থিতিরও পরামর্শ প্রধানমন্ত্রীর। আজকের এই বৈঠক নিয়ে কি বললেন দিলীপ ঘোষ, রাজ্যের মন্ত্রী, শুনবো। ঠিক আছে, নতুন পার্টি করেছেন, তারা কি করবেন, তারা ক্ষমতায় যারা আছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতবর্ষে কেন বিশ্বের সবাই দেখা করেন, দেখা করতেই পারেন। মুখ্যমন্ত্রী এখানে তার সঙ্গে দেখা করতেই পারেন, তাদের কোনো সমস্যা, মতামত, সাজেশন থাকতেই পারে। তো একজন যিনি পদাধিকার আছেন এখানকার হর্তাকর্তা, তার সঙ্গে তো যে কেউ দেখা করতে পারে। এক মাসের মধ্যে 25 জন শিল্পপতিকে জমি দেওয়া হবে।
বস্ত্র শিল্প সম্মেলনের উদ্বোধনে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানালেন অগাস্টেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। 1 महीने के अंदर कम से कम 25 इंडस्ट्रियलिस्ट को लैंड हैंडओवर करने जा रहा है। গত 15 বছরে শিল্পে খরা দেখেছে বাংলা। নতুন শিল্প তো আসেইনি, বরং পশ্চিমবঙ্গে থাকা একের পর এক কারখানায় ঝাঁপ পড়েছে। বদলের বাংলায় শিল্পের দুনিয়ায় আশার আলো। বৃহস্পতিবার মিলন মেলা প্রাঙ্গণ থেকে বস্ত্র শিল্প সম্মেলনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর বার্তায় শিল্পের স্বপ্ন। 1 महीने के अंदर कम से कम 25 इंडस्ट्रियलिस्ट को लैंड हैंडओवर करने जा रहा है। लैंड परचेज पॉलिसी चालू कर लिया है। 100 करोड़ से ज्यादा जो इन्वेस्ट करेगा, कोई म्यूनिसिपैलिटी कॉर्पोरेशन पंचायत में जाने की जरूरत नहीं है, सब यहां से हो जाएगा। सरकार आपका सरकार है। आप लोग बंगाल को खड़ा करने के लिए आगे आइए, हम लोग भी साथ रहूंगा। ये अमृत काल है। आने वाला 1-2 साल के अंदर बंगाल वीक स्टेट नहीं रहेगा। बंगाल बहुत फिनेंशियली अच्छा स्ट्रांग स्टेट रहेगा, सब में आगे बढ़ेगा। চলতি সপ্তাহে দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন মুখ্যমন্ত্রী জানান অগস্টেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বাংলার চা এবং বস্ত্র শিল্পের বিকাশে তিনি আগ্রহী। निर्मला दी ने 2 बात मुझे बताया। शुभेंदु जी, में 2 सेक्टर में मेरा ज्यादा इंटरेस्ट है, बंगाल को मैं मदद करूंगा। पूछा, बोलिए। बोलो, एक तो टी गार्डन को लिए, मैं चा श्रमिक को लिए कुछ करना चाहिए, टी गार्डन को करना चाहिए, 25 टी गार्डन बंद है। और मैं पूछा दूसरा, बोलिए। दूसरा टेक्सटाइल के लिए कुछ करना चाहिए। नदिया, शांतिपुर, फुलिया, ये सब दौरा किया। उन्होंने आ रहा है 24 अगस्त से 28 के बीच आ रहा है। शी इज थिंकिंग अबाउट टेक्सटाइल इंडस्ट्री इन बंगाल। इट्स ए गोल्डन अपॉर्चुनिटी। गुंडागर्दी, सिंडिकेट राज, काटमानी, चांदा वसूली, जिस तरीके से महल था उसको तो बदलना चाहिए। पहले बिजनेस फ्रेंडली एनवायरनमेंट होगा, इंडस्ट्री के लिए अच्छा पॉलिसी होगा, सिंगल विंडो सिस्टम होगा, जमीन का व्यवस्था होगा। देखना है, सोचना है, छोड़ के काम करना है, ये नीति होगा, तब तो प्रदेश आगे बढ़ेगा। हम लोग आपको एश्योरेंस दे रहा है 3 महीने में आपको थोड़ा मौसम बदल रहा है, इसका तो थोड़ा सिग्नल भी मिल रहा है, कुछ गुंडागर्दी नहीं होगा। নতুন সরকারের বয়স 3 মাসও হয়নি, এরই মধ্যে বাংলায় শিল্পের প্রত্যাবর্তন শুরু হয়ে গিয়েছে। প্রায় 700 কোটি টাকা বিনিয়োগ করেছে আমুল। হাওড়ার সাঁকরাইলে ডেয়ারি শিল্পের ড্রিম প্রজেক্টের শিলান্যাসও হয়ে গিয়েছে। রাজ্যে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে শ্যাম স্টিল, লাক্সকোজি। বিনিয়োগে আলো জ্বালিয়েছে রশ্মি গ্রুপও। সম্প্রতি মুম্বাইয়ে টাটা গোষ্ঠীর সঙ্গে বৈঠক করেছেন রাজ্যের প্রতিনিধি। लाक्सकोजी का एक इन्वेस्टमेंट भूमि पूजन। दूसरा আমুল भी आ गया है। মিষ্টি দই তৈরি হবে, আমুল বানাবে। আমুল 2টো জায়গা চেয়েছে, আইসক্রিম বানাবে নর্থ বেঙ্গল আর সাউথ বেঙ্গল, 15 एकड़ করে, ওটাও আমরা দিয়ে দিয়েছি। सैम स्टील का एक भूमि पूजन एक्सपेंशन का कर दिया 15,000 करोड़। फिर 17 को एक है पुरुलिया में अमित मेटालिक का 4,000 करोड़, वहां भी भूमि पूजन हो रहा है। নিউজ 18 বাংলা। স্বাধীনতার মাসে আজ হ্যান্ডলুম দিবস। 7ই আগস্ট হ্যান্ডলুম দিবস ঘোষণা প্রধানমন্ত্রীর। আত্মনির্ভর ভারতের লক্ষ্যে হ্যান্ডলুম দিবস পালন। साथियों, 1905 7 अगस्त हमें भूलना नहीं है। 7 अगस्त 1905 को देश की आजादी के लिए स्वदेशी आंदोलन का प्रारंभ हुआ था और आत्मनिर्भर भारत की नींव डाली गई थी। अंग्रेजों के खिलाफ देशवासियों ने एक बहुत बड़ी लड़ाई लड़ी थी। जन जन जुड़ गया था। अभी पिछले सप्ताह आप सबने फ्रेंडशिप डे मनाया। मैं आज आग्रह करता हूं, 7 अगस्त हैंडलूम डे होता है।
हमने इतने ही उत्साह और उमंग के साथ हैंडलूम डे मनाना है, और हैंडलूम डे मनाने का मतलब है कि हर गरीब परिवार, बुनकर परिवार, जो अपने हाथों से अपनी छोटी छोटी घर में लूम पर कपड़े बनाते हैं और नई नई वैरायटीज होती है, आप देखिए ना क्या कुछ नहीं है। और आप भी तो इस प्रकार से एक हैंडलूम की वैरायटी के साथ GRWM वीडियो करके जरूर दुनिया के सामने अपनी बात रख सकते हैं, हैंडलूम के लिए लोगों को प्रेरित कर सकते हैं। हमारा काम है आत्मनिर्भर भारत बनाने के लिए हमारे इन छोटे 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 गरीब परिवारों को भी आर्थिक रूप से समृद्ध करना। आइए हम स्वयं हैंडलूम से कुछ न कुछ खरीदें, उसका एक वीडियो बनाएं और देश और दुनिया में उस वीडियो को प्रचारित करें, ताकि हमारे बुनकर भाई बहनों के सामर्थ्य का परिचय दुनिया को भी हो। आइए 7 अगस्त हैंडलूम डे, बहुत बहुत शुभकामनाएं। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে থেকে শিক্ষা নিয়ে তৎপর বীরভূম জেলা প্রশাসন। নকল ডিসিআর রুখতে এবং রাজস্ব ফাঁকি আটকাতে পাথর খাদান অঞ্চলে শুরু হলো ডিজিটাল ডিসিআর কাউন্টার। সুপ্রতিমের সঙ্গে কথা বলবো। সুপ্রতিমের ডিজিটাল ডিসিআর কাউন্টার, এদের কি কাজ হবে এখানে? দেখো, টুলুমন্ডল পর্ব থেকে শিক্ষা নিয়েছে বীরভূম জেলা প্রশাসন এবং সেখানে কিন্তু প্রচুর কোটি কোটি টাকা রাজস্ব আদায় হয়নি বলে একটা জানা যাচ্ছিল, এবং তারপরেই কিন্তু এবার ডিজিটাল ডিসিআর কাউন্টার করা হয়েছে, যেটা হচ্ছে যে অনলাইন পদ্ধতিতে সবটা হবে। অর্থাৎ যে কোনো চালক যদি ডিসিআর নিতে চায় তার গোটাটাই কম্পিউটারে এন্ট্রি থাকবে এবং অনলাইন থাকবে, এবং তার যে ডিজিটাল ডিসিআর বেরোবে সেখানে কিউআর কোড থাকবে। এরপর রাজ্যের যে কোনো জায়গায় যাক সেই পাথর, সেখানে কিন্তু যদি পুলিশের সন্দেহ হয় সেই ডিজিটাল কিউআর কোড স্ক্যান করলেই কিন্তু বেরিয়ে আসবে যে কত পাথর আছে, কত টাকা সে রাজস্ব দিয়েছে এবং পাথর কোথায় যাচ্ছে। এবং সেক্ষেত্রে একটা হচ্ছে যে এই ডিসিআর এর ভ্যালিড যেহেতু 24 ঘন্টা, যদি কোনো কারণে কোনো ট্রাক খারাপ হয়ে যায় বা কিছু হয় সেক্ষেত্রে কিন্তু ভূমি রাজস্ব দপ্তরকে মেল করতে হবে, সেক্ষেত্রে ডিসিআর এর ভ্যালিডিটি বাড়ানো হবে এবং রাজস্ব গোটাটাই রুখবে কিন্তু এই রাজস্ব ফাঁকি এবং নকল ডিসিআর গোটাটাই কিন্তু রুখবে এই ডিজিটাল কাউন্টার। এবং আজকেই এর শুভ সূচনা হলো। বীরভূমের যে 9টা চেক গেট রয়েছে, মোহাম্মদবাজার, নলহাটি, রামপুরহাট, সব জায়গাতেই কিন্তু এই ডিজিটাল ডিসিআর কাউন্টার শুরু হলো এবং সেখান থেকেই কিন্তু এই ডিসিআর দেওয়া হচ্ছে। ধন্যবাদ সুপ্রতিম। যেভাবে আগে ভূমি রাজস্ব আদায়ে যে ফাঁকি দেওয়া হয়েছে, যে কর উঠতো না তৃণমূল সরকারের আমলে, তার স্বচ্ছতা এক এক করে বীরভূম জেলার ভূমি আধিকারিকরা যেভাবে তারা দায়িত্ব নিয়েছে, এতদিন ধরে ডিসিআর হার্ড কপি দেওয়া হতো, এখন অনলাইনের মাধ্যমে আজ থেকে ব্যবস্থা হবে। কোনো আধিকারিকও ফাঁকি দিতে পারবে না। যিনি পাথর নিয়ে যাচ্ছেন তিনিও একটা সুবিধার মধ্যে থাকলেন যে কি না, সে সঠিকভাবে টাকাটা ডাইরেক্ট একবারে কি না সরকারি কোষাগারে জমা হবে। দীর্ঘদিনের একটা ব্যবসা টালমাটাল চলছিল, কেউ ডিসিআর কাটছিল, কেউ কাটছিল না। তো আমাদের ভূমি রাজস্ব দপ্তরকে আমরা বিভিন্ন দিন থেকেই আমরা অভাব অভিযোগ করে আসছিলাম। এরপরে যে ডিজিটাল মাধ্যমে যেটা হচ্ছে, এরপরে আশা করা যাচ্ছে যে 100% ডিসিআর কেটে গাড়ি মালিকরা বেরোবেন এবং ব্যবসার যে মার্কেট ছিল সেটা পুনরায় আবার ঘুরে আসবে। এতে গাড়ি মালিকরা উপকৃত হবে। অনেক সময় ডিসিআর যেটা ডুপ্লিকেট ডিসিআর আর অরিজিনাল ডিসিআর যেটা চলছিল মার্কেটে, সেটা থেকে এটা নিজাত পাওয়া যাবে। চোখের চিকিৎসা তিনি দেশে করাবেন না, বিদেশেই করাবেন, এই আর্জি নিয়ে প্রথমে হাইকোর্টে যান অভিষেক ব্যানার্জি, সেখান থেকে সুপ্রিম কোর্ট আবার মামলা ফেরায় হাইকোর্টেই। হাইকোর্ট জানিয়ে দেয়, হাইকোর্টের স্পষ্ট বক্তব্য যে তার বিরুদ্ধে এখন অনেকগুলো ফৌজদারি মামলা রয়েছে, তাই এই মুহূর্তে সেই অনুমতি দেওয়া যাবে না। SSKM এ বিশেষজ্ঞ চিকিৎসকদের একটা বোর্ড গঠন করা হবে এবং তারা যদি সুপারিশ করেন যে অভিষেকের চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়া প্রয়োজন, একমাত্র তবেই অনুমতি দেওয়া হবে। কিন্তু এই নির্দেশও অভিষেকের পছন্দ হয়নি, খারিজ হয়ে গেছে মামলা। এবার জানা যাচ্ছে তিনি আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। অর্ণব রয়েছে আমার সঙ্গে, আরো জানাবে। অর্ণব, একেবারে ডিভিশন বেঞ্চও নয়, ডিরেক্ট আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক। একেবারে তাই। কালীঘাট তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, ডায়মন্ড হারবারের সাংসদ
তিনি গতকাল গভীর রাতে সুপ্রিম কোর্টের অনলাইন যে ব্যবস্থাপনা রয়েছে সেই ব্যবস্থাপনার মাধ্যমে নিজের আবেদনটি দাখিল করেছেন এবং কলকাতা হাইকোর্ট জাস্ট বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্য তার মামলা যে খারিজ করেছে সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এই মামলা দাখিল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং এক্ষেত্রে সুপ্রিম কোর্টে এর আগেই গিয়েছিলেন বিদেশ যাত্রার অনুমতি চেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু গত সোমবার দিন সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টে বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার জন্য 7 দিনের একটা সময়সীমা বেঁধে দিয়ে অনুরোধ আকারে বার্তা পাঠায়। সেই বার্তা পেয়ে গত বুধবার দিন বিচারপতি সৌগত ভট্টাচার্য দুটো যুক্তিকে সামনে রেখে তার আবেদনটি খারিজ করেছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, রাজ্য যে আপত্তি করছে সেই আপত্তির মধ্যে যৌক্তিকতা রয়েছে। কোন আপত্তি? এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিভিন্ন থানায় 16টি এফআইআর রয়েছে। 5টা তিনি রক্ষা কবচ পেল, বাকি 11টি কিন্তু রক্ষা কবচহীন। কাজে সেই তদন্ত বাধাপ্রাপ্ত হবে। এইরকম একজন অভিযুক্ত সম্পর্কে যখন রাজ্য বা পুলিশ আপত্তি জানাচ্ছে সেটাকে বিবেচনায় আনতে হয়েছে। দ্বিতীয় যে যুক্তি আদালতে ছিল, কলকাতা হাইকোর্টে যে কোনো এজলাস যে কোনো বিচারপতি তারা কোনো বিশেষজ্ঞ চিকিৎসক নন, কাজেই তার চোখের চিকিৎসার জন্য বিদেশ যাত্রার প্রয়োজন রয়েছে কিনা এটা অবশ্যই যারা এই বিষয়ে পারদর্শী সেই এসএসকেএম হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ তিনি নিতে চেয়েছিলেন, সুপারিশ তিনি নিতে চেয়েছিলেন, কিন্তু সেই সুপারিশ বা এসএসকেএম হাসপাতাল মুখ হতে চায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাই তার আবেদনটি খারিজ হয়। এবং এক্ষেত্রে 2023 সালের 28শে জুলাই সুপ্রিম কোর্টের আদেশে আমেরিকায় নিজের চিকিৎসা করাতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক তার 3 বছর পর ফের সুপ্রিম কোর্টে তাকে দ্বারস্থ হতে হচ্ছে তার চিকিৎসার জন্য যাওয়ার বিদেশ যাওয়ার অনুমতি ছিল। তবে এক্ষেত্রে একটা বিষয় জানিয়ে যাচ্ছি, 2023 সালে উত্তম কুমারের জন্ম শতবর্ষ উদযাপনে বিশেষ কমিটি গঠন, 20 সদস্যের বিশেষ কমিটি তৈরি তথ্য ও সংস্কৃতি দফতরের। কি হবে এই কমিটির কাজ, কারা কারা থাকছেন এই কমিটিতে, আরো জানবো সোমরাজের থেকে। সোমরাজ, দেখো, মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবর্ষ উদযাপনে এবার বড় উদ্যোগ নিল রাজ্য সরকার এবং সারা বছর জুড়েই সাংস্কৃতিক, চলচ্চিত্র এবং স্মারক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই অনুষ্ঠানের কিভাবে পরিকল্পনা কি হবে বা এই গোটা বছর ধরে মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবর্ষ পালন কিভাবে হবে তার জন্য 20 সদস্যের একটি উপদেষ্টা কমিটি তৈরি করা হয়েছে। যে উপদেষ্টা কমিটির প্রধান রয়েছেন মুখ্যমন্ত্রী তথা তথ্য সংস্কৃতি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী খোদ শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি মিঠুন চক্রবর্তীকে কো প্যাট্রন করা হয়েছে এই কমিটির, এবং এই কমিটিতে থাকছেন ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এছাড়াও এই কমিটিতে রয়েছেন দীপক অধিকারী তথা দেব, রয়েছেন আবির চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্তের মতো অভিনেতারা, রয়েছেন রুদ্রনীল ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়ের মতো টলিউডের একাধিক শিল্পী, নির্দেশক এবং অভিনেতা অভিনেত্রীরা। মূলত রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে উত্তম কুমারের জীবন, কাজ এবং উত্তরাধিকারকে কেন্দ্র করে কি কি অনুষ্ঠান হবে তার রূপরেখা এবং একটা সামগ্রিক কৌশল ঠিক করে দেবে এই কমিটি। শুধু তাই নয়, রাজ্য সরকারকে পরামর্শও দেবে আগামী দিনে মহানায়ক উত্তম কুমারকে কেন্দ্র করে কি কি কর্মসূচি নেওয়া যেতে পারে। এমনটাই রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। এবং রাজ্য সরকারের তরফে এই যে 20 সদস্যের কমিটি করা হয়েছে, এই 20 সদস্যের কমিটিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দীপক অধিকারী তথা দেব, মিঠুন চক্রবর্তীকে একসঙ্গে দেখা যাবে, কারণ এই 3 জনকেই এই কমিটিতে রাখা হয়েছে। পাশাপাশি থাকছে যিশু সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, রুদ্রনীল ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায়ের মতো অভিনেতা অভিনেত্রীরাও। ধন্যবাদ সোমরাজ।